আসসালামু আলাইকুম, সবাইকে অ্যাকাউন্টিং এ স্বাগতম। আজকে থেকে আমাদের শুরু হচ্ছে মিশন 15। আর মিশন 15 দিয়ে কি বোঝাচ্ছি? মিশন 15 হচ্ছে আমাদের এই 15টা আর্থিক বিবরণীর ক্লাস হবে ধারাবাহিকভাবে, এবং এই 15টা ক্লাসে আমরা একেবারে আর্থিক বিবরণীর শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে শেষ করব। সুতরাং সবাই আজকের ক্লাসে যুক্ত হও। ধারাবাহিকভাবে ক্লাসগুলো যদি করো, আর্থিক বিবরণী নিয়ে তোমার যে ভয়ভীতি আছে সেটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে চাই সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট ক্লাসে যুক্ত হোক, সবাই লাইভটা শেয়ার করো প্রত্যেকে। মানে আজকের ক্লাসে রেসপন্স যদি ভালো হয় ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসগুলো চলমান থাকবে, কিন্তু যদি তোমাদের আজকের রেসপন্স খারাপ হয়, তোমরা যদি ক্লাসগুলো কন্টিনিউ করতে না চাও, তাহলে আর আমি কষ্ট করে ক্লাসগুলো কন্টিনিউ করব না। ঠিক আছে? ওকে, অনেকেই ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে। আমি সবাইকে অনুরোধ করব যা যা জায়গা থেকে লাইভটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দাও। ওকে, আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলাম, ওখানে অনেকেই যুক্ত আছে। আর হচ্ছে তোমরা বাকি কাজটা করো, বাকি কাজটা তোমরা বাকি কাজটা করে দাও, তোমরা শেয়ার করে দাও। অনেকেই যুক্ত হচ্ছে। আমি চাই আজকের ক্লাসে, আমি কথা দিচ্ছি, জাস্ট তুমি ক্লাসটা করে দেখো, ভালো না লাগলে তারপরে বলো যে না ভাইয়া ক্লাসটা ভালো লাগতেছে না। জাস্ট তুমি হচ্ছে থাকো ক্লাস, বাকিটা জাস্ট ক্লাস করার পরে তুমি বুঝতে পারবা যে এতদিন আমরা কিভাবে আর্থিক বিবরণী শিখছি আর আসলে কিভাবে আমাদের আর্থিক বিবরণী শিখা উচিত। ঠিক আছে? তো সবাইকে অনুরোধ করবো লাইভটা একটা করে প্রত্যেকে শেয়ার করে দাও। আর হচ্ছে একটু সময় আমার সাথে কন্টিনিউ করো, দেখো যে আসলে গতানুগতিক ভাবে এতদিন ধরে যে আর্থিক বিবরণী শিখছো তার থেকে ডিফারেন্ট কোনো ভাবে আমরা আসলে শিখতে পারতেছি কিনা। ঠিক আছে? ওকে, আর একটা মিনিট লাগবে, আমি শেয়ার করে ফেলছি অলরেডি সবগুলো গ্রুপে। তোমরা সবাই লাইভটা শেয়ার করে দাও, সবাই। আহ তারাবি পরে এসে কিন্তু অল্প একটু সময়ও রেস্ট করি নাই তোমাদের এইচএসসি 26 সামনে। সুতরাং সবাই যেন আসলে উপকৃত হয় সেই দিকটা চিন্তা করে কিন্তু এই ক্লাসটা শুরু করা। আমি অনুরোধ করবো সবাইকে লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য। ওকে, আচ্ছা, তো সবাই অলরেডি যুক্ত হয়ে গেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মূল টার্গেট হচ্ছে আর্থিক বিবরণীর একবারে বেসিক থেকে আমাদের একেবারে অ্যাডভান্স পর্যন্ত শেখা, ধারাবাহিকভাবে ধরে ধরে সামনের দিকে আগানো। এখন এই যে আর্থিক বিবরণীর কোর্স, এই আর্থিক বিবরণীর কোর্সটা আমরা কিভাবে কন্টিনিউ করব সেটা আগে আমরা একটু বুঝি। আর্থিক বিবরণী কোর্সটা আমরা যেটা করব, যে নর্মালি আর্থিক বিবরণী আমরা মুখস্থ করি সমন্বয়গুলা, যে কোনটা কোন জায়গায় গিয়ে যোগ বিয়োগ হয়, কোনটা কোন জায়গা থেকে প্লাস হয়, এগুলো আমরা মুখস্থ করে ফেলি। এগুলা কেন মুখস্থ করে ফেলি? একটাই কারণ হচ্ছে আমরা সমন্বয় জাবেদা পারি না। সমন্বয় জাবেদা না পারার কারণে তুমি কিন্তু মুখস্থ করতে হচ্ছে তোমার, যে কোনটা কোন জায়গায় গিয়ে তুমি যোগ করবা আর কোনটা কোন জায়গায় বিয়োগ করবা। সো আমার প্রথম কাজ হচ্ছে তোমাকে আগে সমন্বয় জাবেদা শেখানো। যদি তোমাকে সমন্বয় জাবেদা আমি শিখে ফেলতে পারি, তাহলে তুমি নিজে অটোমেটিক্যালি বুঝতে পারবা কোন এন্ট্রিটা কোন জায়গায় গিয়ে যোগ হবে আর কোন এন্ট্রিটা কোন জায়গায় গিয়ে বিয়োগ হবে। মানে তোমার এটা মুখস্থ করতে হবে না, এটা নিয়ে তোমার অতিরিক্ত কোনো প্রেশার নিতে হবে না। ঠিক আছে? তারপরে সমন্বয় জাবেদা গুলো যদি শেষ হয়, এরপরে আমরা শুরু করব কি, এরপর শুরু করবো আমরা ছক বিশ্লেষণ। আমরা যে বিশদায় বিবরণী, তারপর আর্থিক অবস্থা বিবরণীর ছকের প্রত্যেকটা এন্ট্রিকে আমরা বিশ্লেষণ করব। পরিচালন ব্যয়গুলো, এগুলো কেন পরিচালন ব্যয় বা অপরিচালন ব্যয় কোনগুলো, এগুলো আমরা অ্যানালাইসিস করব দুই একটা ক্লাসে। তারপরে আমরা বোর্ড প্রশ্ন সমাধানে চলে যাবো ইনশাল্লাহ। ধারাবাহিকভাবে যদি তুমি এই ক্লাসগুলো কন্টিনিউ করো, আর্থিক বিবরণী ভীতি যে তোমার আছে সেটা দূর হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এইচএসসি 26 সাথে সবাই একটু সবাইকে শেয়ার করে দিতে হবে,
যদি তোমরা চাও, আমি তো কথা দিলাম যে তোমরা আসলে আর্থিক বিবরণীর ছবিটা কিন্তু সেই হয়েছে। আচ্ছা ঠিক আছে, তো সবাইকে একটু কি করে দিতে হবে, শেয়ার করে দিতে হবে। সবাই শেয়ার করে দাও। এই যে AK47 নিয়ে নামছি, মানে আর্থিক বিবরণী আমরা একেবারে শেষ করে দিব, ঠিক আছে ইনশাআল্লাহ। কারোর এই বিষয়ে আর কোনো ভয়ভীতি কাজ করবে না, ঠিক আছে। সবাই সবাই যারা স্টিল লাইফটা শেয়ার করি নাই সবাই শেয়ার করে দেবে ইনশাআল্লাহ, ঠিক আছে। আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে আর্থিক বিবরণী শিক্ষার প্রথম স্টেপ হচ্ছে কি করা? আর্থিক বিবরণী শিক্ষার প্রথম স্টেপ হচ্ছে আমরা ধারাবাহিকভাবে স্টেপগুলো আমরা হচ্ছে আলোচনা করব ইনশাআল্লাহ। তোমাকে প্রথমে যে কাজটা করতে হবে বা যেটা পারতে হবে সেটা হচ্ছে সমন্বয় জাবেদা পারতে হবে বারবার। আর সমন্বয় জাবেদা পারলে তোমার লাভ হচ্ছে দুই জায়গায়। কয় জায়গায় লাভ হবে? দুই জায়গায় লাভ হবে। দুই জায়গায় কি কি? কারণ অনেকের আবার কার্যপত্র আছে, তোমরা দেখবা কার্যপত্র আছে না ভাইয়া, এই কার্যপত্র তোমাদের কি হবে? লাভ হবে, ঠিক আছে। কার্যপত্র তোমরা কি করতে পারবা? খুব ভালোভাবে কার্যপত্রটা কন্টিনিউ করতে পারবা, ঠিক আছে। তো চলো সমন্বয় জাবেদা, একদম কথা দিচ্ছি ইনশাল্লাহ সমন্বয় জাবেদাও তোমার মুখস্থ করতে হবে না, আমি কথা দিলাম। জাস্ট তুমি ক্লাসটাতে থাকো, সমন্বয় জাবেদাও আমরা মুখস্থ না করে কিভাবে পড়া যায় সেটা আমরা শিখবো, ঠিক আছে। তাহলে আমাদের আবার শেয়ার ডান, অসংখ্য ধন্যবাদ তাইফুদ্দিন। সবাই যদি সবাই শেয়ার করো তাহলে কিন্তু অনেক স্টুডেন্ট আমাদের সাথে আমাদের এই ক্লাসটাতে যুক্ত হইতে পারবে। আমি চাই সবাই শেয়ার করে দাও প্রত্যেকে, আর অবশ্যই ল্যাপটপে একটা রিঅ্যাক্ট দাও, ঠিক আছে। তাহলে আসো আমরা শুরু করবো কোত্থেকে? আচ্ছা তোমাদেরকে একটা জিনিস একটু শিখাই নি। দেখো কেন তুমি সমন্বয় জাবেদা শিখবা, কেন তুমি সমন্বয় জাবেদা শিখবা, একটা জিনিস একটু দেখো। ধরো আমার ফ্রন্টগুলো ছুটে গেছে, কিন্তু এখানে একটা সমন্বয়, যেমন ধরো এই 4 নম্বর সমন্বয়টা একটু খেয়াল করো তো। ধারে বিক্রয়ে 5,000 টাকা যা লেখা হয় নাই, ধারে বিক্রয় 5,000 টাকা যা লিপিবদ্ধ হয় না, এটা একটা সমন্বয়। এই সমন্বয়টা আমরা কি করি? আমরা তো এটা যোগ বিয়োগ করি। আমরা এখন মুখস্থ, কাউকে যদি জিজ্ঞেস করি তোমাদের মধ্যে যে ধারে বিক্রয় 5,000 টাকা লিপিবদ্ধ হয় না, এটা তুমি কোথায় যোগ করবা আর কোথায় বিয়োগ করবা? তোমাদের মধ্যে অনেকে আছে মুখস্থ বলে ফেলবে ক্রয়ের সাথে যোগ, পাওনাদারের সাথে যোগ। প্রশ্ন হচ্ছে কেন ক্রয়ের সাথে যোগ আর কেন পাওনাদারের সাথে যোগ? এই জিনিসটাকে তোমার শিখাই, তাহলে তুমি বুঝতে পারবা যে সমন্বয় জাবেদা কেন তোমার জানা দরকার। কেন সমন্বয় জাবেদা জানলে তুমি মুখস্থ ছাড়াই বলতে পারবা কোথায় গিয়ে যোগ হবে আর কোথায় গিয়ে বিয়োগ হবে। চলো তাহলে আমরা আমাদের আলোচনায় আসি। তাহলে যে প্রশ্নটা ছিল খেয়াল করো, অলিখিত বিক্রয়, আমরা সমন্বয় জাবেদার 80% শেষ করবো আজকে, ঠিক আছে। অলিখিত বিক্রয় 5,000 টাকা, এটা একটা সমন্বয় জাবেদা। ওকে, এটা একটা কি? এটা একটা সমন্বয় জাবেদা। এখন এই অলিখিত বিক্রয়টার সমন্বয় জাবেদাটা কি? সমন্বয় জাবেদা যাওয়ার আগে আমরা সবাই তো জানি কি অলিখিত বিক্রয় মানে হচ্ছে বিক্রয়ের সাথে যোগ। আমরা মুখস্থ কি বলি? আমরা মুখস্থ করে ফেলছি হচ্ছে বিক্রয়ের সাথে যোগ, দেনাদারের সাথে যোগ। ওকে, এটা মুখস্থ আমাদের সবাই, এই সমন্বয়টা বিক্রয়ের সাথে যোগ আর দেনাদারের সাথে যোগ। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখান থেকে জানতে হবে, একটা সমন্বয় কমপক্ষে কয়বার যোগ বিয়োগ হয়? কমপক্ষে 2 বার। কমপক্ষে কয়বার? 2 বার, 4 বার, 6 বার। একটা সমন্বয় কমপক্ষে 2 বার যোগ বিয়োগ হবে। প্রশ্ন হচ্ছে একটা জাবেদা কমপক্ষে 2 বার কেন যোগ বিয়োগ হয়? একবারও তো হইতে পারতো না। তুমি যখন কোন একটা লেনদেনের জাবেদা করবা, সেই জাবেদার পক্ষ অবশ্যই কয়টা থাকতে হবে? 2টা থাকতে হবে। কারণ একটা লেনদেনের দ্বৈত সত্য নামক একটা বৈশিষ্ট্য আছে, 2টা পক্ষ থাকতে হয়। এই জন্য একটা সমন্বয় কমপক্ষে কয়টা পক্ষকে প্রভাবিত করবে? কয় জায়গায় যোগ বিয়োগ হবে? 2 জায়গায়। এখন আসলে এটা সমন্বয় করলে, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, এটা দিয়ে তুমি মানে এইভাবে সবগুলো তুমি করতে পারবা। তাহলে খেয়াল করো, অলিখিত বিক্রয়ের ধরে নিতে হয়, অলিখিত বিক্রয় যখন থাকে তখন এটা ধরে নিতে হয় বিক্রয়টা কি হয়েছে? এই বিক্রয়টা ধারে হয়েছে। এটা কিন্তু কোনো সমন্বয় জাবেদার নিয়ম না, জাস্ট একটা স্যাম্পল তোমার সামনে আমি উপস্থাপন করতেছি যে সমন্বয় জাবেদা পারলে কাজটা কত ইজি হয়। সমন্বয় জাবেদা রেওয়া মিলের নিচে আর্থিক বিবরণী করতে গেলে রেওয়া মিলের নিচে কিছু যোগ বিয়োগ করার জন্য কিছু সমন্বয় থাকে না, ওগুলোই কি সমন্বয় জাবেদা, ওগুলোই কি সমন্বয় জাবেদা। তাহলে এটা জাবেদা কি? ধারে বিক্রয় জাবেদা কি? বলো, ধারে বিক্রয় জাবেদা কি? ধারে বিক্রয় জাবেদা হচ্ছে দেনাদার হিসাব ডেবিট, দেনাদার হিসাব হচ্ছে ডেবিট, আর কি হিসাব ক্রেডিট? বিক্রয় হিসাব ক্রেডিট। এই জাবেদা তো আমরা সবাই জানি, এটা সহজ জাবেদা, এটা সমন্বয়ের একটা সহজ জাবেদা। এখন এই জাবেদাটা কি জাবেদা? সমন্বয় জাবেদা। এটা সমন্বয় জাবেদা, ঠিক আছে। তো এখন এটা সমন্বয় জাবেদা আমি করে ফেললাম, এবার আমার কাজ কি? কিভাবে যোগ বিয়োগ করবো সেটা একটু দেখি। কিভাবে যোগ বিয়োগ করবো সে বিষয়টাতে আসো। আচ্ছা, এখন যোগ বিয়োগ করতে গেলে প্রথমে এখানে সমন্বয় জাবেদার পাশাপাশি তোমাকে আবার রেওয়া মিল চিন্তা করতে হবে। একটু মনে মনে একটু কি চিন্তা করতে হবে? একটু রেওয়া মিলটা চিন্তা করতে হবে।
রেও মিলটা চিন্তা করতে হবে, এই জন্য আগে একটু লিখে নিই আমরা যে এই নিয়মটা মনে রাখতে হবে, একই দিকে থাকলে প্লাস, বিপরীত দিকে থাকলে মাইনাস। তোমরা জাস্ট এই লাইনটা একটু খাতার মধ্যে লিখে নাও যে একই দিকে থাকলে প্লাস, বিপরীত দিকে থাকলে মাইনাস, একই দিকে থাকলে প্লাস, বিপরীত দিকে থাকলে মাইনাস। আমি এটা আরেকটু সুন্দর করে লিখি, এটা খুব কাজে দিবে, এটা খাতার মধ্যে ভালো করে লিখো। একই দিকে থাকলে যোগ, বিপরীত দিকে থাকলে বিয়োগ। এইটাই হচ্ছে তোমার যোগ বিয়োগ শিখার টেকনিক। মানে তুমি মুখস্থ না করে কিভাবে বুঝবা কোনটা কোন জায়গায় যোগ বিয়োগ। কেউ কি বলবা এটা এসএসসি এইচএসসি সবার এই ক্লাস, এইচএসসি সবার জন্য এই ক্লাস, আমি সবাই করতে পারবা। এখন আসো, একই দিকে থাকলে বলতে কি বোঝাচ্ছে? আমাকে দুইটা বিষয় চিন্তা করতে হবে, এক হচ্ছে সমন্বয় জাবেদা চিন্তা করতে হবে, এক হচ্ছে সমন্বয় জাবেদা চিন্তা করতে হবে, আরেকটা হচ্ছে চিন্তা করতে হবে রেওয়া মিল। আরেকটা কি চিন্তা করতে হবে? রেওয়া মিল চিন্তা করতে হবে। আমরা প্র্যাকটিক্যাল না বুঝালে তুমি বুঝতে পারবা না কিভাবে এটা হচ্ছে। তাইলে একই দিকে থাকলে, অর্থাৎ সমন্বয় জাবেদার যে দিকে আছে কোন একটা এন্ট্রি, এই এন্ট্রিটা যদি রেওয়া মিলেরও একই দিকে থাকে, ধরো সমন্বয় জাবেদার আছে ডেবিট দিকে, তাহলে রেওয়া মিলেও যদি ডেবিট দিকে থাকে, তার মানে বুঝতে হবে এটা যোগ হবে। আবার যদি সমন্বয় জাবেদার থাকে ক্রেডিট, আবার রেও মিলেরও ক্রেডিট, তাইলেও বুঝতে হবে এটা কি হবে, যোগ হবে। মানে একই দিকে আছে কিনা, এই যে এখানেও ডেবিট এখানেও ডেবিট, তাহলে একই দিকে আছে। তো একই দিকে থাকলে কি করতে হবে? একই দিকে থাকলে যোগ করতে হবে, এটা আগে বুঝো। আর বিপরীত দিকে যদি থাকে, যেমন সমন্বয় জাবেদায় ধরো কোন একটা এন্ট্রি আছে ডেবিট, সমন্বয় জাবেদা কোন এন্ট্রি আছে, একটা এন্ট্রি আছে ডেবিট, কিন্তু রেও মিলে ওই এন্ট্রিটা হয়ে গেছে ডেবিট না হয়ে ক্রেডিট। তাহলে কি এবার একই দিকে আছে না বিপরীত দিকে আছে? তাহলে সমন্বয়ে একদিকে আছে আর রেও মিলে আরেক দিকে আছে, তাহলে এই অবস্থাতে হবে কি? বিয়োগ। এই অবস্থাতে কি হবে? বিয়োগ হবে। এতটুকু আগে মাথার মধ্যে রাখতে হবে, এতটুকু কনসেপ্ট ব্রেইনে রেখে দাও যে সমন্বয় জাবেদা এবং রেও মিল যদি দুই জায়গায় একই দিকে থাকে তাহলে সব সময় যোগ করতে হবে। একই দিকে থাকতে বলতে ডেবিট ডেবিট হইতে পারে, ক্রেডিট ক্রেডিট হইতে পারে, ঠিক আছে? আর যদি বিপরীত দিকে চলে যায় তাহলে আমি কি করব? তাহলে আমি করব হচ্ছে বিয়োগ। এই কনসেপ্টটা আমাকে মাথায় রাখতে হবে। সবাইকে এতটুকু লিখছো কিনা? এতটুকু সবার লেখা হয়েছে কিনা বলো? এতটুকু সবার লেখা হয়েছে কিনা? সবাই সবাই নেটে কি কোনো সমস্যা হচ্ছে? সব ঠিকঠাক আছে কিনা? সবাই একটু রেসপন্স করতে হবে। তোমরা কিন্তু সবাই লাইভটা শেয়ার করো নাই, সবাইকে অনুরোধ করছি লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য সবাই। এবং এতটুকু লেখা হইলে আমাকে একটু কমেন্টে জানাও। এটা সবার ক্লাস, এটা সবার ক্লাস। মৃদুল সাহা লেখা হয়েছে, একটু রেসপন্স করতে হবে ক্লাসে। সবাই যদি শেয়ার করো আজকে কিন্তু উপস্থিতি কিন্তু অনেক বেড়ে যেত, ঠিক আছে? এতটুকু বুঝা ফেলতে হবে, বুঝা বলতে মনে রাখো আর কি। বাকি ঘটনা তো আমরা একটু পরে আলোচনা করতেছি কিভাবে যোগ বিয়োগ তুমি বুঝবা। আচ্ছা, সবাই একটু দ্রুত রেসপন্স করবা, তাহলে আমাদের সময় কম লাগবে। এবার আসো আমরা খেয়াল করি ঘটনা কিভাবে ঘটছে। এইটা তো আমরা সমন্বয় জাবেদা করলাম, তাই কি না? এই যে দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট, এটার একটা কি জাবেদা করলাম? সমন্বয় জাবেদা করলাম। এখন সমন্বয় জাবেদার প্রথমে দেনাদারটা আমরা ফলো করব। সমন্বয় জাবেদায় দেনাদার কোন দিকে আছে দেখো তো? দেনাদার আছে ডেবিট দিকে। সমন্বয় জাবেদায় দেনাদার কোন দিকে আছে? ডেবিট দিকে আছে। এবার আমরা রেও মিল চিন্তা করব। এবার আমরা কি চিন্তা করবো? রেও মিল। আচ্ছা, দেনাদার রেও মিলের কোন দিকে থাকে বলো তো? তোমাকে যদি কোশ্চেন করা হয় দেনাদার রেও মিলের কোন দিকে থাকে? দেনাদার রেও মিলের কোন দিকে থাকে? ডেবিট দিকে থাকে। দেনাদার রেও মিলের কোন দিকে থাকবে? ডেবিট দিকে থাকবে। সিম্পল। কারণটা কি? কারণ দেনাদার হচ্ছে সম্পদ। তাহলে দেনাদার সমন্বয় জাবেদার ও ডেবিট। খেয়াল করো, এই যে সমন্বয় জাবেদা, দেনাদার ডেবিট দিকে আছে। আবার এই এন্ট্রিটাই দেনাদারটাই রেও মিলের কোন দিকে থাকবে? ডেবিট দিকে থাকবে। তাহলে একই দিকে না বিপরীত দিকে? একই দিকে না বিপরীত দিকে? একই দিকে হয়ে গেল। এই একই দিকে হওয়ার কারণে এই অলিখিত বিক্রয়টা দেনাদারের সাথে গিয়ে কি হয়ে যাবে? যোগ। এই এন্ট্রিটা গিয়ে অলিখিত বিক্রয়টা গিয়ে দানাদারের সাথে কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো কিনা? সমন্বয় ডেবিট দিকে আছে,
রেওয়া মিলো ডেবিট দিকে আছে। এই একই দিকে থাকার কারণে এই অলিখিত বিক্রয় এন্ট্রিটা গিয়ে দেনাদারের সাথে যোগ হবে। এখন তুমি অলিখিত বিক্রয় কোথায় গিয়ে যোগ বিয়োগ হবে এটা জানার জন্য সবার প্রথমে কি করা লাগবে? সমন্বয় জাবেদা। সমন্বয় জাবেদা না করলে তো আমি বুঝবোই না কোথায় যাবে, এরপরে না যোগ বিয়োগ। তাহলে সমন্বয় জাবেদা করলে প্রথমে বুঝে গেলাম অলিখিত বিক্রয়টা দুই জায়গায় যাবে, এক হচ্ছে দেনাদারের সাথে যোগ বিয়োগ হইতে পারে, বিক্রয়ের সাথে যোগ বিয়োগ হইতে পারে। এটা হচ্ছে প্রাইমারি কনসেপ্ট। সেকেন্ড ওয়ান হচ্ছে একই দিকে না বিপরীত দিকে, তাহলে বাকি জিনিসটা ক্লিয়ার। ঠিক আছে, এবার খেয়াল করো তো, এবার বিক্রয় চিন্তা করব। সমন্বয় জাবেদা বিক্রয় কোন দিকে আছে বলো ভাইয়া? বিক্রয় আছে ক্রেডিট দিকে, কারণ বিক্রয় আমার আয়। ওকে, তাহলে রেওয়া মিলে বিক্রয়টা কোন দিকে আছে? রেওয়া মিলেও বিক্রয়টা ক্রেডিট দিকে আছে। রেওয়া মিলেও বিক্রয়টা কোন দিকে থাকবে? ক্রেডিট দিকে থাকবে, কারণ বিক্রয় আমার আয়, আর আয় সবসময় ক্রেডিট পাশে থাকে। তাহলে সমন্বয় জাবেদা ও ক্রেডিট, রেওয়া মিলেও ক্রেডিট। তাহলে কি হইলো? একই দিন না বিপরীত দিকে? একই দিকে। এই একই দিকে হওয়ার কারণে অলিখিত বিক্রয়টা বিক্রয়ের সাথে গিয়েও কি হবে? প্লাস। এইটা হচ্ছে বেসিক সেন্স, এটাই হচ্ছে মূল নিয়ম। এই নিয়মটাই আমরা মুখস্থ করে ফেলি, বিক্রয়ের সাথে যোগ, দেনাদারের সাথে যোগ। আমি কি পয়েন্টটা ধরাইতে পারলাম তোমাদেরকে যে তুমি কেন সমন্বয় জাবেদা শিখবা? আর সমন্বয় জাবেদা জানলে তুমি আসলে আর্থিক বিবরণী নিয়ে যে তোমার এত ভয় কাজ করে, সে ভয় ইনশাল্লাহ তোমার থাকবে না। এই যে অনেকে কিন্তু ইতিমধ্যে বলতে পারতেছে যোগ হবে বিয়োগ হবে, দেখো মুখস্থ না করে কিন্তু বলে ফেলতে পারতেছে। ঠিক আছে, সো এতটুকু কি আমি বুঝাইতে পারলাম তোমাদেরকে? কারো যদি কোনো প্রশ্ন থাকে দ্রুত বলে ফেলো। হ্যাঁ গৌরব সাহা, তুমি তো আমার ইকুয়েশনে চলে গেছো। সবাই একটু লাইভটা শেয়ার করে দাও, এই চমৎকার ক্লাস সবার করা দরকার। সবাই সবাই সবাই, আমি কি তোমাকে প্রয়োজনীয়তা বুঝাইতে পারলাম কিনা যে কেন সমন্বয় জাবেদা তোমার জানা দরকার? সমন্বয় জাবেদা জানলে একই সাথে প্রথমে বুঝতে পারবা কোথায় যোগ বিয়োগ হবে, এবং যোগ হবে না বিয়োগ হবে এটাও তুমি বুঝে যাবা ওই পরের কনসেপ্টটা দিয়ে। ক্লিয়ার? ঠিক একইভাবে আরেকটা প্র্যাকটিস করে ফেলি আমরা। যেমন ধর হচ্ছে আরেকটা কি প্র্যাকটিস করব আমরা? ধরো হচ্ছে আমরা বকেয়া বেতনের একটা জাবেদা করে ফেলি। ধরো বকেয়া বেতন 20,000 টাকা সাপোজ। তাহলে বকেয়া বেতন, তাহলে এটা জাবেদা কি? মুখস্থ জাবেদা করি আপাতত, তোমাদেরকে একটু পরে তো আমি নিয়ম শিখাবো। এমডি শস্য ভাই, আমি তো এটা এইখান থেকে দেখো, ওইটাই আবার এখানে আলোচনা করতেছি। তাহলে এটা জাবেদা কি হবে দেখো? এটা জাবেদা হবে হচ্ছে, আমি মুখস্থ না, একটু এখন মুখস্থ করাচ্ছি, একটু পরে তোমাদেরকে নিয়ম পড়াবো। তাহলে এটা জাবেদা হচ্ছে বেতন হিসাব ডেবিট আর বকেয়া বেতন হিসাব ক্রেডিট। বকেয়া বেতন হিসাব ক্রেডিট। তাহলে প্রাথমিক অবস্থায় আমি যখন এই এন্টিটির সমন্বয় জাবেদা করলাম, আমি বুঝে গেলাম যে বকেয়া বেতনটা দুই জায়গায় গিয়ে যোগ বিয়োগ হবে। এক হচ্ছে বেতনের সাথে যোগ বিয়োগ হবে, আর একটা বকেয়া বেতনের সাথে গিয়ে যোগ বিয়োগ হবে। চমৎকার। এবার আসো ভিতরের আলোচনা। এবার আমরা প্রথমে বেতন নিয়ে আলোচনা করি। খেয়াল করি এখানে বেতন কোন দিকে আছে? সমন্বয় জাবেদা। এটা কোন জাবেদা? এটা সমন্বয় জাবেদা। তাহলে সমন্বয় জাবেদাতে বেতন কোন দিকে আছে? বেতন ডেবিট দিকে আছে। আচ্ছা, তাহলে রেও মিলে বেতন কোন দিকে থাকবে বলো? রেও মিলে বেতন কোন দিকে থাকবে? রেও মিলে বেতন ডেবিট দিকে থাকবে, বেতন তো তোমার ব্যয়। তাহলে দেখো তো একই দিকে না বিপরীত দিকে? একই দিকে। একই দিকে হওয়ার কারণে এই বকেয়া বেতনটা বেতনের সাথে গিয়ে কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। একই দিকে থাকলে যোগ হয়। আচ্ছা, আর বকেয়া বেতন খেয়াল করো, এই বকেয়া বেতন মানে বকেয়া ব্যয়। এই বকেয়া ব্যয় হচ্ছে আমার চলতি দায়। এই বকেয়া ব্যয় আমার কি দায়? চলতি দায়। আর চলতি দায়টা চলতি দায় পাশে চলে যাবে, কারণ বকেয়া বেতন নামে তার কোনো হিসাব নাই। বকেয়া বেতন নামে রেওয়া মিলে কোনো হিসাব তুমি পাবা না, এই জন্য বকেয়া বেতনটা সরাসরি চলতি দায় পাশে বসাই দিতে হবে। ঠিক আছে, সো এই হচ্ছে বেসিক টেকনিকটা, যে যদি আমি সমন্বয় জাবেদা করতে পারি, একই সাথে বুঝতে পারবো কোন জায়গায় যাবে এবং যোগ হবে না বিয়োগ হবে, ইজিলি আমি ফাইন্ড আউট করতে পারবো। সবাই যে কাজটা করো, যদি তোমরা আর্থিক বিভিন্ন আসলে শিখতে চাও, তাহলে তোমাদের কাজ হচ্ছে এভরিওয়ান, প্রত্যেকে লাইভটা একটা করে শেয়ার করো এবং অবশ্যই লাইক দিতে ভুলো না। এবং যে কাজটা করো, তুমি যদি তোমার মনে হয় তুমি অলরেডি ধরো 10 মিনিট ক্লাস করছো, তোমার যদি মনে হয় যে না একটু ইউনিক বা ডিফারেন্ট ভাবে শিখতেছো, তাহলে কমেন্টে তোমাদের পরিচিত বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দাও। প্রত্যেকে কমপক্ষে 2-4 জনকে মেনশন করো। কেউ ক্লাসে আসলে ইনশাআল্লাহ সে হতাশ হবে না, কথা দিচ্ছি। ওকে, ডান। তাহলে এইটা ছিল আমাদের জাস্ট তোমাকে বোঝানো, রিয়ালাইজ করা যে সমন্বয় জাবেদা জানলে আমার কাজটা কত ইজি। তাহলে আমরা কি এভাবে শিখছি আর্থিক বিবরণী? এভাবে শিখি নাই।
না শেখার কারণে কিন্তু আমরা আসলে আর্থিক বিবরণীর মজাটা আমরা পাই না। এবং এই আর্থিক বিবরণীর ক্লাসগুলো যেগুলো হবে এগুলো আমরা আমাদের অ্যাকাউন্টিং আওয়ার ইউটিউব চ্যানেল আপলোড করে দিব, কারণ ফেসবুকে 1 মাসের বেশি লাইভ রেকর্ড থাকে না। সুতরাং যারা লাইভটা দেখবা তারা আমাদের পেজে যুক্ত থাকার পাশাপাশি অ্যাকাউন্টিং আওয়ার ইউটিউব চ্যানেলটা সার্চ করে অ্যাড হয়ে নিবা, ওখানে প্রত্যেকটা ক্লাস তুমি রেকর্ড পেয়ে যাবা। ঠিক আছে, ডান। এখন আমরা আমাদের ফরমালি আমরা সমন্বয় জাবেদার ক্লাস শুরু করলাম। ওকে, আমরা তাহলে কি শুরু করলাম? আমরা ফরমালি সমন্বয় জাবেদার ক্লাস শুরু করলাম। ডান। আসো খেয়াল করো, তাহলে এই সমন্বয় জাবেদা পড়তে গেলে সমন্বয় জাবেদা প্রায় 70% কভার করে 4টা এন্ট্রি বা 4টা নিয়ম। এই 4টা নিয়ম সবার আগে শিখবো, অর্থাৎ আজকে 4টা নিয়ম শিখবো, পরের ক্লাসে বাকিটা শিখবো, কমপ্লিট হয়ে যাবে। আসসালাম স্যার, সঞ্জয়, ওয়ালাইকুম আসসালাম। সবাই এই যে নিহা অলরেডি 3-4 জনকে মেনশন করছে, গৌরব মেনশন করছে, এরকম করে সবাই একটু মেনশন করে দাও। আমরা এখন মূল ক্লাসে চলে আসছি। এখন আমরা সমন্বয় জাবেদার নিয়ম পড়বো ইনশাল্লাহ, কথা দিচ্ছি। এই নিয়মগুলা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পর্যন্ত তোমার কাজে লাগবে। এই নিয়মগুলা তোমার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পর্যন্ত কাজে লাগবে, কারণ সমন্বয় জাবেদা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা থেকে অনেক বেশি প্রশ্ন আসে। তোমরা কেউই শেয়ার করো না, দুঃখজনক হলেও সত্য। টোটাল শেয়ার হয়েছে মাত্র 4টা, তার মধ্যে আমি শেয়ার করছি হচ্ছে 5টা। তাহলে শেয়ার হইলো টোটাল 4টা, হইলো এটা হইলো না। তোমরা যদি আসলে না চাও তাহলে আমি তো তোমাদেরকে শিখাইতে পারবো না। ঠিক আছে, সেটা দেখো, তোমরা যদি একটু রেসপন্স না করো তাহলে আসলে জমানো সম্ভব না। ওকে, ডান। তাহলে আসো, সমন্বয় জাবেদা শিখতে গেলে প্রথম আমাদের যে এন্ট্রিগুলোর সাথে পরিচয় হইতে হবে সেগুলো আগে আমরা একটু দেখি। আমাদের পরিচিত হইতে হবে বকেয়া ব্যয়, আমাদের পরিচিত হইতে হবে বকেয়া আয়, আমাদের পরিচিত হইতে হবে অগ্রিম ব্যয়, আমাদের জানতে হবে অগ্রিম আয়। এই 4 ধরনের এন্ট্রি সমন্বয় জাবেদার ম্যাক্সিমাম অংশ কভার করে। ঠিক আছে, আচ্ছা, আজকে কিন্তু বেশ কিছু নতুন স্টুডেন্ট আমরা দেখতে পাচ্ছি। জাইমা শেখ শেয়ার করছে, অসংখ্য ধন্যবাদ জাইমা। সবাই একটু যদি চেষ্টা করো, ইনশাল্লাহ আমরা চাই আসলে মেজরিটি স্টুডেন্ট আমাদের সাথে ক্লাস করুক, বেশি স্টুডেন্ট থাকুক ক্লাসে, এটা চাই আর কি। ওকে, এবার আসলে হচ্ছে খেয়াল করো, এই 4টা এন্ট্রি তুমি দেখার পরে তোমাকে যদি অনেকের প্রশ্ন করি ভাইয়া বলো তো বকেয়া ব্যয় কি, তখন অনেকে কনফিউজড হয়ে যায়, আবার কেউ ভালো পারে। সো এই 4টা এন্ট্রি প্রথমে আমরা চিনবো, এই 4টা এন্ট্রি কি, মানে এখানে 4 ধরনের সমন্বয় জাবেদা আছে, বুঝো। এখানে কয় ধরনের সমন্বয় জাবেদা আছে? 4 ধরনের সমন্বয় জাবেদা আছে। পিয়া শেয়ার অনেক আগেই করছে। আচ্ছা, তো এখানে আমাদের কি করতে হবে? মেনশন শেয়ার দুইটাই। ওকে, প্রথমে আসো এখান থেকে আমরা আগে শিখে নিব, কি শিখবো এটা লাইনটা মনে রাখতে হবে। এটা অলরেডি আলোচনা করছি, মিলে গেলে দায়, না মিললে সম্পদ। এই কনসেপ্টটা তোমাকে মনে রাখতে হবে। যদি এটা মনে রাখো তাহলে দেখো ঘটনা আরো ইজি। আচ্ছা, অলরেডি মাহফুজ বলছো, আচ্ছা শেয়ার করতেছো অনেকেই, তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই একটু চেষ্টা করি ইনশাআল্লাহ। আচ্ছা, সম্পদ দায় অনেকে বলছে, আবার কেউ কেউ বুঝতেছে না। যারা বুঝতেছে না তারা এই কনসেপ্টটা মাথায় রাখো, মিলে গেলে দায়, না মিলে গেলে সম্পদ। প্রশ্ন হচ্ছে স্যার কি মিলবে আর কি মিলবে না, ঘটনা কি? আসো দেখো কত মজা করে ব্যাপারটা শেয়ার করি। দেখো এখানে প্রত্যেকটাতে দেখো 2টা করে শব্দ আছে, বকেয়া ব্যয়, বকেয়া আয়, অগ্রিম ব্যয়, অগ্রিম আয়। প্রত্যেকটাতে কয়টা করে শব্দ আছে? 2টা করে। এই 2টা শব্দের প্রথম বর্ণটা নিবা, তুমি কোনটা নিবা? প্রথম বর্ণ। তাহলে বকেয়ার প্রথম বর্ণ কি? বকেয়ার প্রথম বর্ণ হচ্ছে ব। আর ব্যয়ের প্রথম বর্ণ কি? ব্যয়ের প্রথম বর্ণ ব। তাহলে দেখো তো ব আর ব মিলে গেছে কিনা?
মিলে গেলে কি, মিলে গেলে দেয়। তাহলে বকেয়া ব্যয়টা হচ্ছে তোমার কি, বকেয়া ব্যয়টা হচ্ছে তোমার চলতি দায়, কারণ এগুলো সবই চলতি দায়, চলতি সম্পদ, এই জন্য ডিরেক্ট লিখে নিলাম চলতি দায়। তাহলে মিলে গেছে, তো মিলে গেলে দায়। শেয়ার করছি আর মেনশনও করছি, অসংখ্য ধন্যবাদ। তাই ওকে, মাহমুদ হাসান বেস্ট টিচার, থ্যাংক ইউ। এরপরেরটা খেয়াল করতে তো ভাইয়া, এবার মিলে কিনা, বকেয়ার দেখো ব আর আয়ের অ, এবার কি মিলতেছে, এবার কি আমি মিলাইতে পারতেছি, এবার মিলাইতে পারতেছেন। তাহলে না মিললে কি সম্পদ, তাহলে এটা হয়ে যাবে কি সম্পদ, এটা হয়ে যাবে চলতি সম্পদ, এটা হয়ে যাবে কি ভাই বলো, এটা হয়ে যাবে চলতি সম্পদ। ডান। এরপর নিচেরটা খেয়াল করো, অগ্রিমের ও ব্যয়ের ব, এবারও কি মিলতেছে, ও আর ব তো মিলে না, তাহলে না মিললে কি, না মিললে সম্পদ, তার মানে এটাও চলতি সম্পদ। এবার দেখো অগ্রিমের ও আয়ের ও মিলে গেছে, তাহলে মিলে গেলে কি, মিলে গেলে দায়। এইটা আমাদের প্রথম ডিউটি, এতটুকু বোঝা হচ্ছে আমার প্রথম ডিউটি, এরপরে বাকিটা বুঝবো ইনশাল্লাহ, ঠিক আছে। হামিদা মনি, ওয়ালাইকুম আসসালাম। এতটুকু বুঝলে এরপরে বাকিটা বুঝবো। দেখো ভাল লাগার মানে চমৎকার একটা টেকনিক, এটা ভালো না লাগার কোনো ওয়ে নাই। এটা ব্রেনে থাকলে ইজিলি তুমি বুঝতে পারবা, তোমার অনেক কিছু চিন্তা করতে হবে না, কখনো কনফিউজ হইতে হবে না, ইজিলি তুমি বুঝে যাবা যে এই নিয়মে তুমি এগুলো সহজে মনে রাখতে পারবা। এখন আরেকটু বিস্তারিত আমরা একটু যাব, এটা নিশ্চয়ই আমি বুঝাইতে পারছি তোমাদের সবাইকে, আশা করছি, ঠিক আছে। এই টেকনিকটা কি বুঝছি সবাই? কারো কোনো প্রশ্ন থাকলে দ্রুত করে ফেলতে হবে, কারণ আমরা আমাদের ক্লাস 11টার মধ্যে শেষ করবো, কারণ অনেক রাত হয়ে যায়, তখন আসলে সবাই ঘুমায় বা শেয়ারিতে উঠতে হবে, আমরা 11টার মধ্যে শেষ করব, ঠিক আছে। এবার আসে হচ্ছে আমরা প্রত্যেকটা ডেফিনেশন জানবো, এগুলো এমসিকিউতে আসে, আমরা প্রত্যেকটা ডেফিনেশন জানবো। খেয়াল করো, বকেয়া ব্যয়, এটার অর্থ কি, বকেয়া ব্যয় দ্বারা কি বোঝায়, অনেকে আমরা জানি না, বুঝি না, একেবারে 100% বেসিক হবে, সোজা কথা, বেসিক ক্লাস হবে। ওকে, তাহলে বকেয়া ব্যয় মানে হচ্ছে আমি অলরেডি সেবা নিয়ে নিছি বা পণ্য নিয়ে নিছি, ধরো কোন একটা দোকানদার আছে, মুদি দোকানদার, তার কাছ থেকে আমি পণ্য অলরেডি নিয়ে আসছি, কিন্তু তার এখন আমি টাকা দেই নাই। তাহলে অলরেডি আমি সেবা নিয়ে নিছি কিন্তু এখনো টাকা দেই নাই, তাহলে টাকা আমার দিতে হবে কিনা, যেটা দিতে হবে এখনো দেই নাই ওইটার নামই হচ্ছে প্রদেয়, মনে থাকবে, যেটা দিতে হবে এখনো দেই নাই এটার নামই হচ্ছে প্রদেয়। তার মানে হচ্ছে এই বকেয়া ব্যয় মানে যে কথা, প্রদেয় ব্যয়ও একই কথা, বকেয়া ব্যয় যে কথা, প্রদেয় ব্যয় কি একই কথা, বকেয়া ব্যয় যে কথা, প্রদেয় ব্যয়ও একই কথা। কথা কি বুঝাইতে পারছি? বকেয়া ব্যয় যে কথা, প্রদেয় ব্যয়ও একই কথা, যেটা দিতে হবে দেই নাই ওইটাই হচ্ছে আমার কি, ওইটাই হচ্ছে প্রদেয়। তাহলে বকেয়া ব্যয় যে কথা, প্রদেয় ব্যয়ও কি সেম কথা। তাহলে সবসময় খেয়াল রাখবা, যেখানে আমরা বকেয়া ব্যয় লিখতে পারবো সেখানে আমরা প্রদেয় ব্যয়ও লিখতে পারবো। বকেয়া বেতন যে কথা, প্রদেয় বেতন একই কথা, বকেয়া বেতন যে কথা, প্রদেয় বেতনও একই কথা, এইটা আমাদের সবাইকে মনে রাখতে হবে, ঠিক আছে। ওকে না, নেক্সট। তাহলে যেটা দিতে হবে দেই না, এটা যদি হয় প্রদেয়, ভাইয়া আমি আর্থিক বিবরণীর একটু না, বাট আপনার ক্লাস করে ইনশাল্লাহ ইনশাল্লাহ সাহস পাবে এবং পারবেও, কথা দিচ্ছি ইনশাল্লাহ। ওকে, তারপরে আসা হচ্ছে যেটা দিতে হবে দেই না, এটা প্রদেয়, তাহলে যেটা পাবো এখনো পাই না, এটা হচ্ছে প্রাপ্য। ক্লিয়ার কিনা? যেটা দিতে হবে দেই না, এটা যদি প্রদেয় হয়, তাহলে যেটা পাবো এখনো পাই না, এটা হচ্ছে আমার প্রাপ্য, এটা আমার কি প্রাপ্য বুঝাচ্ছে। তাহলে বকেয়া আয় মানে কি, অলরেডি তুমি সেবা দিয়ে দিছো, তুমি ধরো কাউকে ধারে পণ্য দিয়ে দিছো, তাহলে অলরেডি সেবা দিয়ে দিছো, তার থেকে টাকা তুমি এখনো পাও নাই কিন্তু টাকা পাইবা। তাহলে বকেয়া আয় যে কথা, প্রাপ্য আয়ও একই কথা, বকেয়া আয় যে কথা কি, প্রাপ্য আয় কথা। আমি আবার বলতেছি, এই ডেফিনেশন গুলো এমসিকিউ পরীক্ষা আসবে, ঠিক আছে, এই ডেফিনেশন গুলা কিন্তু এমসিকিউ পরীক্ষা আসবে। আচ্ছা, অগ্রিম ব্যয়, অগ্রিম ব্যয় মানে কি, সুজাই বোঝা যাচ্ছে যে আমি এখনো সেবা নেই কিন্তু আগে টাকা দিয়ে দিছি, সেবা নেই আগে টাকা দিয়ে দিছি, কথা বুঝতে পারছি। এই জন্য এটার একটা নাম হচ্ছে অগ্রদত্ত, এটা একটা নাম হচ্ছে কি অগ্রদত্ত, মানে আগে দিয়ে দিছি, সেবা নেই আগে টাকা দিয়ে দিছি। মোস্ট ইম্পর্টেন্টলি যেটা সব থেকে বেশি আসে এমসিকিউ পরীক্ষা, সেটা হচ্ছে অগ্রিম আয়। এই অগ্রিম আয়টা কি, অগ্রিম আয় মানে বুঝো, অগ্রিম আয় হয়ে গেছে মানে আমার কাউকে সেবা দেওয়ার কথা, তো আমি তাকে সেবা দেই নাই, না দিয়ে তার থেকে টাকা নিয়ে নিচ্ছি, তাহলে এটা হচ্ছে আমার অগ্রিম আয়। যেমন আমাদের এইটা সিকিউ ব্যাচ, আর্থিক বিবরণী সিকিউ ব্যাচ পুরোটা ফ্রি পড়াচ্ছি, কিন্তু আমাদের অ্যাকাউন্টিং এমসিকিউর একটা পেড ব্যাচ চলতেছে 250 টাকা ফিতে মাত্র, অলরেডি 60+ স্টুডেন্ট আমাদের এই কোর্সে যুক্ত হয়েছে।
আমরা এইভাবে বেসিক ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ কিন্তু ওখানে করাচ্ছি। সো কেউ যদি স্টিল মনে করো, আমরা অলরেডি 3টা ক্লাস করছি, এগুলো আমাদের রেকর্ড আছে, কেউ যদি এইভাবে এমসিকিউর প্রস্তুতিটাও নিতে চাও, তাহলে আমাদের এই কোর্সে তুমি ভর্তি হয়ে যাওয়াটা তোমার জন্য অনেক বেশি একটা মানে হচ্ছে ভালো ডিসিশন হবে। মাত্র 250 টাকা অ্যাকাউন্টিং ক্লাস করছে। তাহলে যারা অলরেডি ভর্তি হয়েছে আমার কোর্সে, তাদের থেকে তো আমি টাকা নিয়ে নিছি, তাহলে এখন কি তাদেরকে আমি কোর্স কমপ্লিট করাইছি? করাই নাই। তাহলে তাদেরকে কোর্স কমপ্লিট করে দেওয়াটা আমার দায়বদ্ধতা, এটা আমার দায়। আমি এখনো সেবা দেয় নাই, কিন্তু টাকা আমি নিয়ে নিছি। তাহলে অগ্রিম আয়টাকে বলতেছে যে আমি টাকা নিয়ে নিছি, মানে আয়টা আমার অর্জন হয় নাই, এই জন্য এই আয়টার নাম দেওয়া হচ্ছে অনুপার্জিত আয়। এই আয়টার নাম কি? অনুপার্জিত আয়। কি আয়? অনুপার্জিত। এই আয়টার নাম কি? অনুপার্জিত আয়। তাহলে এই যে আমরা একটার আরেকটা নাম লিখলাম, এই নাম না জানলে কিন্তু সমন্বয় যাওয়াটা পারবো না আমরা, ঠিক আছে? না জানলে কিন্তু আমরা পারবো না। আইসিটি পঞ্চম অধ্যায় কোর্স আছে নাকি? আইসিটি পঞ্চম অধ্যায়ের ফ্রি ক্লাস হবে, সমস্যা নেই, আইসিটি ফ্রি ক্লাস হবে। শুধু আমাদের সবই ফ্রি, শুধু এমসিকিউ কোর্সটা আমরা পেড, তাও 250 টাকা মাত্র। তুমি আমাদের এমসিকিউ ক্লাস অলরেডি 6টা হয়েছে, আমাদের 6টা এমসিকিউ ক্লাস তুমি করে দেখতে পারো, দেখে সিদ্ধান্ত নিতে পারো এমসিকিউ কোর্স তুমি করবা কিনা। বাট আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ আর্থিক বিবরণী আমি তোমাকে শিখাবো, যদি তুমি ক্লাসগুলো করো। আমি এতটুকু যে আলোচনা করলাম এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা এক কথায় ক্লিয়ার লিখবা, তারপরে আমরা প্রত্যেকটা নিয়ম সমন্বয় যাবে আলোচনা যাব, ঠিক আছে? দ্রুত সবাই রেসপন্স করো, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ফাস্ট ফাস্ট সবাই। আজকের এমন গুরুত্বপূর্ণ একটা ক্লাস যদি 50টা 100টা শেয়ার না হয়, তাহলে পরিশ্রম কেন করব বলো? দুঃখজনক না? দশটা শেয়ার হয়েছে, তার মধ্যে 12টা শেয়ার আমি নিজেই করছি। সবাই সবাই একটু দ্রুত রেসপন্স করে ফেলি ঘটনা, তাহলে আমরা পরের আলোচনা চলে যাব। ক্লিয়ার? ওকে, সবাই সবাই। অবশ্য এই টাইমে এইচএসসি লেভেলের ছেলেপেলেরা কম সজাগ থাকে, গ্রামে তো অলরেডি সবাই ঘুমায় গেছে, এই সময়টাতে সজাগ থাকার কথা না, এই জন্য একটু রেসপন্স কম থাকে, বুঝতে পারি। ওকে, আশা করছি এই এমসিকিউ ক্লাসগুলো কিভাবে হবে। ফেসবুক লাইভ একটা সিক্রেট গ্রুপ আছে, ওই সিক্রেট গ্রুপে আমাদের ক্লাস টাইম স্যার একটু আগে, ক্লাস টাইম অলওয়েজ আমাদের ক্লাস টাইম 10টায়, আমাদের ফ্রি ক্লাস টাইম 10টায়। পেড কোর্সের ক্লাস আমাদের ফেসবুক সিক্রেট একটা গ্রুপ আছে, ওখানে হয়, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওখানে আমরা শীট গুলো দিয়ে দিচ্ছি। ক্লাস করবো ইনশাআল্লাহ। ওকে, যারা এমসিকিউ কোর্সে ভর্তি হতে চাও দ্রুত যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। ডান। আমরা এবার একটা একটা করে নিয়ম পড়বো ইনশাআল্লাহ, একটা নিয়ম শিখাই দিব, আরেকটা তুমি নিজে বানাবো। ওকে, চলো। প্রথম 1 নাম্বার, প্রথমে আলোচনা করবা কি? বকেয়া ব্যয়। খেয়াল করো, বকেয়া ব্যয়টা আমার কি বলো? বকেয়া ব্যয়টা আমার কি? পরের ক্লাসের টাইম স্যার একটু আগে বলে দিন। পরের ক্লাসের টাইম তো বলেই দিলাম, আমাদের সব ক্লাস তো মানে হচ্ছে আগামীকালকেই হবে ক্লাস, সমস্যা নাই, আগামীকালকেই হবে। আমাদের প্রতিটা ক্লাসই হচ্ছে রাত 10টায় আপাতত। ওকে, তো এইখানে বকেয়া ব্যয়টা একটু খেয়াল করো, বোঝার চেষ্টা করো। বকেয়া ব্যয়টা কি? একটু আগে তোমাকে শিখে আসলাম, বকেয়া ব্যয় হচ্ছে তোমার চলতি দায়। বকেয়া ব্যয়টা কি? বকেয়া ব্যয়টা হচ্ছে তোমার চলতি দায়। বকেয়া ব্যয় হচ্ছে, আমি যে ফরম্যাটে লিখতেছি ঠিক একই ফরম্যাটে লিখবা। আকিফুল, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, তাহলে বকেয়া ব্যয়টা হচ্ছে চলতি দায়। এবার খেয়াল করো ভাইয়া, চলতি দায়, দায় সবসময় কোন পাশে থাকে? দায় সবসময় ক্রেডিট পাশে থাকে। দায় সবসময় ক্রেডিট, দায় সবসময় ক্রেডিট, দায় সবসময় কি? ক্রেডিট। এই সিকোয়েন্সটা দেখো, বুঝতে পারছো কিনা? এই সিকোয়েন্সটা বুঝতে পারছো কিনা? ঠিক আছে, বকেয়া ব্যয়, চলতি দায়, দায় সবসময় ক্রেডিট। ওকে, তাহলে এবার জাবেদার সূত্র লিখবো আমরা। কি লিখবো? জাবেদার সূত্র। দেখো তো অলরেডি আমি কি বললাম, বকেয়া ব্যয়টা হচ্ছে তোমার চলতি দায়, এটা সবসময় কি হবে? ক্রেডিট হবে। তাহলে এখানে তাহলে আমি লিখতে পারি না যে বকেয়া অথবা প্রদেয়, আমরা লিখে আসছি একটু আগে, বকেয়া ব্যয় অথবা প্রদেয় ব্যয় হচ্ছে ক্রেডিট। লেখা যায় কিনা? সূত্র
মানে বকেয়া ব্যয়ের সকল জাবেদা আমরা এই সূত্র দিয়ে করে ফেলবো, একেবারে এক সূত্রে পড়ে যাবে। তাহলে বকেয়া ব্যয়ের সকল জাবেদা, যেহেতু বকেয়া ব্যয় চলতি দায়, তাহলে বকেয়া ব্যয়টা আমরা কি করে দিলাম, ক্রেডিট করে দিলাম। এবার বকেয়া ব্যয় থেকে যদি বকেয়া শব্দটা বাদ দাও, বকেয়া ব্যয় থেকে যদি বকেয়া শব্দটা বাদ দাও, তাহলে থাকে কি ব্যয়। আর ব্যয় সবসময় কোন পাশে থাকে, ব্যয় সবসময় ডেবিট পাশে থাকে। তাইলে আমরা লিখতে পারি ব্যয় হচ্ছে ডেবিট। দেখো আমাদের সূত্র কমপ্লিট, বুঝতে পারছো কিনা বলো। বকেয়া ব্যয়ের সকল জাবেদা আমরা এই সূত্রে ফেলাই দিব, বকেয়া ব্যয়ের সকল জাবেদা আমরা এই সূত্রে ফেলাই দিব, ঠিক আছে? কথা কি ক্লিয়ার? আমরা সূত্রটা বুঝছি কিনা দেখো, বকেয়া ব্যয় আমার চলতি দেয় তাই ক্রেডিট, আর বকেয়া ব্যয় থেকে বকেয়া শব্দটা ক্লোজ, তাহলে ব্যয় থাকে ব্যয় হচ্ছে আমার ডেবিট। দ্যাটস ইট, এটাই হচ্ছে জাবেদা। এখন আমি যে জাবেদাই করব না কেন, আমি শুধু ব্যয়ের নামটাকে চেঞ্জ করব, এই ব্যয়ের নামটা চেঞ্জ করব, বাকি সব ঠিক থাকবে। যেমন উদাহরণস্বরূপ ধরো, যেটা সব থেকে বেশি আসে পরীক্ষায়, বকেয়া বেতন 20,000 টাকা, তাহলে এটা একটা সমন্বয় জাবেদা, ঠিক আছে? তাহলে এখানে বেতনটা আমার কি ব্যয়, বেতন হচ্ছে আমার ব্যয়। তাহলে এখানে যে এই যে ব্যয়ের জায়গাটা আছে না, এই ব্যয়ের জায়গায় শুধু বেতন বসায় দাও, তাহলে জাবেদা কি হবে বলো, বেতন হিসাব ডেবিট আর বকেয়া বেতন হিসাব ক্রেডিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। দ্যাটস ইট। দেখো কত ইজি, সকল সকল জাবেদা। যেমন এখন যদি তোমাকে এখানে বলি, যেখানে যদি বেতন না থেকে এখানে যদি থাকে ধর হচ্ছে ভাড়া, তাহলে কি হবে, ভাড়া ডেবিট বকেয়া ভাড়া ক্রেডিট, ভাড়া ডেবিট বকেয়া ভাড়া ক্রেডিট, ওকে ফাইন। তারপরে ভাড়া না থেকে যদি থাকে কি মজুরি, তাহলে কি হবে বলো, মজুরি ডেবিট বকেয়া মজুরি ক্রেডিট। নরমালি এই তিনটা জাবেদা থেকে প্রত্যেকটা অঙ্কে তুমি একটা জাবেদা কমন পাইবে, মানে এটা হোক কার্যপত্র, এটা হোক আর্থিক অবস্থা আর্থিক বিবরণী, সব জায়গায় এই সমন্বয় জাবেদাটা কমন, এটা থাকবেই 100% ইনশাল্লাহ। এটা 100% হয় বেতন দিয়ে থাকবে, নয় ভাড়া দিয়ে থাকবে, নয় মজুরি দিয়ে থাকবে, একেবারেই কমন। কথা কি ক্লিয়ার? তাইলে আমরা জাস্ট কি করব, বেতনের জায়গায় ভাড়া লিখবো, বেতনের জায়গায় মজুরি লিখবো। এই হচ্ছে বকেয়া ব্যয় সংক্রান্ত জাবেদা করার টেকনিক, ঠিক আছে? ক্লিয়ার? আমরা ক্লাসে মনোযোগী হই, হ্যাঁ আমরা ক্লাসে মনোযোগী হই, ওখানে কথা না বলে, কেমন? সবাই বুঝতে পারছে কিনা আমাদের সমন্বয় জাবেদার 1 নম্বর নিয়ম ক্লিয়ার কিনা? তুমি নিশ্চিত থাকো তুমি একটা সমন্বয় কমন পেয়ে গেছো, ইনশাআল্লাহ একটা সমন্বয় তুমি কমন পেয়ে গেছো। সবাই কি বুঝতে পারছি? যদি কমপ্লিট হয়, বুঝতে পারি, ক্লিয়ার হয়, তাহলে লিখে ফেলো ক্লিয়ার। মৃদুল ক্লিয়ার, মৃদুলকে আজকে প্রথমবার দেখলাম ক্লাসে। ডান। সবাই 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 না বুঝলে দ্রুত এখনই বলো যে ভাই বুঝিনি, আরেকবার বলেন। না বুঝলে এখনই বলো, আমরা আলোচনা করবো। ওকে, ক্লিয়ার ক্লিয়ার। না বুঝলে এখন বলে ফেলতে হবে, ঠিক আছে? নিহা ক্লিয়ার, সবাই 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 ওকে। আমি এইটা একটু আমাদেরকে ইনবক্সে নক করছো, অনেকে এখনো কনফিউজড এই কোর্সের ব্যাপারে। এটা আর একটু আমরা একটু যারা ক্লিয়ার হয়েছি তারা একটু লিখে ফেলি, আর এই ব্যাপারটা আমি একটু সবাইকে বলে দিচ্ছি। আমরা আগামীকালকে এটার 4th ক্লাস করব। অ্যাকাউন্টিং এমসিকিউ ফাউন্ডেশন বেস 3.0 চলতেছে, এটা আমাদের কোর্স। এই কোর্সে হচ্ছে অ্যাকাউন্টিং ফার্স্ট প্লাস সেকেন্ড দুই সাবজেক্টের প্রায় 30টা ক্লাস পাইবা তুমি। এই 30টা ক্লাসের পরে 10টা পরীক্ষা থাকবে এবং লাইফ টাইম রেকর্ড ক্লাস থাকবে, লাইফ টাইম মেম্বারশিপ। কেউ যদি একবার এই ব্যাচে ভর্তি হও, পরে আবার নতুন ব্যাচ আসলে তোমাকে আর নতুন করে টাকা দিয়ে পড়তে হবে না, ওকে। আর পিডিএফ শিট, প্রত্যেকটা অধ্যায়ে আমরা পিডিএফ শিট দিব এমসিকিউর জন্য। এই শিট গুলো তোমার একাডেমিক লাইফ প্লাস পাশাপাশি হচ্ছে এডমিশনও তোমার কিন্তু অনেক বেশি কাজে লাগবে। অনেক দাস বুঝি নাই, কি বুঝি নাই ভাই, কোন জায়গাটা বুঝি নাই বলো, আবার একটু বুঝানো। ওকে, আরেকবার বুঝাচ্ছি, সমস্যা নাই। আর কোর্সের ডিউরেশন হচ্ছে 2.5 থেকে 3 মাস, 2.5 থেকে 3 মাস আমরা ডিউরেশন। কোর্সের ফি হচ্ছে 510 টাকা, কিন্তু আমরা 250 টাকায় ভর্তি নিচ্ছি। এর আগের বেচগুলো তো আমি 510 টাকা পড়েছি।
এই যদি কেউ ভর্তি হইতে চাও এই নাম্বারে বিকাশ করে নক দিলে ইনশাল্লাহ আমাদের ওই গ্রুপে অ্যাড করে নিব। আগামীকালকে ক্লাস নাম্বার 4 রেকর্ড আছে, দেখে নিতে পারবা। ওকে ডান। চলো, এইটা কেউ কেউ বলছো ভাই বুঝি নাই, আমরা প্রথম থেকে আরেকবার একটু রিভিউ করে দিচ্ছি, খেয়াল করো। আমরা বলছি বকেয়া ব্যয়টা হচ্ছে তোমার চলতি দায়, আর চলতি দায় মানে হচ্ছে অলওয়েজ ক্রেডিট, মানে দায় মানে ক্রেডিট, এটা তো আমরা জানি, দায় মানে ক্রেডিট। তাহলে বকেয়া ব্যয়টা হচ্ছে ক্রেডিট, এইটার মানে কি বকেয়া ব্যয়টা হচ্ছে ক্রেডিট। তাহলে আমরা যখন সূত্র রেডি করছি তখন আমরা বকেয়া ব্যয়টাকে কি করছি, ক্রেডিট করছি। আর বলছি বকেয়া ব্যয় থেকে বকেয়া শব্দটাকে তুমি কাটা দাও, ক্লোজ করে দাও। বকেয়া ব্যয় স্যার ভর্তি হবো কিভাবে এমসি ক্লাসে, মৃদুল ক্লাস শেষে ইনবক্সে নক করো, তারপরে স্যার ওই বিকাশ নাম্বার দিলে ওখানে অ্যাড হয়ে নিবা। স্যার এখানে কি এসএসসির সব অধ্যায়ের এমসি পড়ানো হবে? ইনশাআল্লাহ পড়ানো হবে। ওকে রোকো দেখে নিও, সমস্যা নেই। আচ্ছা তাহলে কি বলতেছি দেখো, তাহলে বকেয়া টাকা এটা দিলে ব্যাট ডেবিট হয়, কারণ ব্যাট অলওয়েজ ডেবিট পাশে থাকে। তাহলে আমরা বলছি একটা জায়গা দিচ্ছি বকেয়া বেতন, এখানে বেতনটা হচ্ছে কি তোমার ব্যয়, বেতনটা হচ্ছে তোমার ব্যয়। তাহলে এই যে সূত্রের মধ্যে যে ব্যয় ছিল, আমি যে বলছি যে ব্যয়টাকে রিপ্লেস করে বেতন বসায়, তাহলে আমরা বকেয়া বেতনের জায়গাটা কি করলাম, এই যে এখানে ব্যয়ের নাম কি বেতন, তাহলে বেতন ডেবিট বকেয়া বেতন ক্রেডিট। যদি ভাড়া হইতো ভাড়া ডেবিট বকেয়া ভাড়া ক্রেডিট, যদি মজুরি হইতো মজুরি ডেবিট বকেয়া মজুরি ক্রেডিট। মানে ব্যয়ের জায়গায় শুধু জাস্ট কি করে দাও, বকেয়ার জায়গায় শুধু ব্যয়ের জায়গায় শুধু নামটা বসায় দাও। আমি একটু লেট করে আসছি, প্রথমে বুঝতে পারবো। এটা তো অনেক আলোচনা, আমরা অলরেডি কত মিনিট ক্লাস করছি, প্রায় 40 মিনিট ক্লাস হয়ে গেছে। ঠিক আছে, মৃদুল ক্লাস শেষে নক করলে ইনশাল্লাহ ভর্তি হয়ে যাবো আমরা। ইতি আসতো, ইতিকেও প্রথমবার দেখছে। তাহলে আমরা আশা করছি বকেয়া ব্যয় নিয়ে তোমাদের কোনো সমস্যা নাই, এবং এটা মনে রাখতে হবে কি স্টাইলে ফরম্যাটটা রেডি করছে, মুখস্থ করা যাবে না। ওকে না, এখন আসা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট, বকেয়া আয়। এইটা তুমি যদি নিজে নিজেও ট্রাই করো দেখবা যে সূত্র রেডি করে ফেলতে পারবা তুমি, যদি একটু নিজে নিজে চেষ্টা করো। কিভাবে খেয়াল করে দেখো, এই যে বকেয়া ব্যয়টা আছে, এই যে বকেয়া আয় আছে তাই না, খেয়াল করো এই বকেয়া আয়টা আমার কি, এই বকেয়া আয় হচ্ছে আমার চলতি সম্পদ, অলরেডি আলোচনা করছি। বকেয়া আমার কি চলতি সম্পদ। আর এখানে খেয়াল করো সম্পদ সবসময় আমার কি হয়, সম্পদ সবসময় আমার কি হয়, সম্পদ সবসময় কি হয়, সম্পদ সবসময় ডেবিট হয়, সম্পদ সবসময় কি হয়, ডেবিট হয়। ব্যাস এতটুকু বুঝতে নিশ্চয়ই রকেট সায়েন্স জানা দরকার নাই, তাই না? এবার আমরা সূত্র বানাবো, চলো। তো সূত্র যখন তুমি বানাইতে যাবা, তাহলে এই যে বকেয়া আয়, বকেয়া এটা তাহলে কোন পাশে আমরা লিখতে পারি, বকেয়াটাকে আমরা ডেবিট লিখতে পারি না, কারণ বকেয়া আয় তো আমার সম্পদ, সম্পদ তো ডেবিট দিকে থাকে। তাহলে বকেয়া আয় অথবা প্রাপ্য আয়, আমরা কি করব, ডেবিট। আর এই বকেয়া আয় বা প্রাপ্য আয় থেকে তুমি এবার কি কেটে দাও, বকেয়া আয় বা প্রাপ্য আয় থেকে তুমি এবার বকেয়া বা প্রাপ্য শব্দটা বাদ দিয়ে দাও, তাহলে থাকে কি আয়, তাহলে আয়টা করবা কি, আয়টা করবা হচ্ছে ক্রেডিট। দেখো আমার সূত্র রেডি হয়ে গেছে, আমার সূত্র রেডি হয়ে গেল। কত ইজি জিনিস, কত ইজি জিনিস, না পারার তো কোনো সুযোগই নাই। একটা বুঝলে, একটা প্রশ্ন ছিল আজকে টপিকের বাইরে, মাহফুজ রানা করো, সমস্যা নেই। কথা কি বুঝাইতে পারলাম? দেখো তো ইজি জিনিস কিনা, ইজি জিনিস কিনা বলো। এখন আমরা এটাকে প্র্যাকটিসে চলে আসি। যেমন বললাম বকেয়া, সাধারণত এই সমন্বয়টা থাকে না প্রশ্নে, ঠিক আছে, এটা থাকে না। তো এটা কি থাকে, বকেয়া বিনিয়োগের সুদ, বকেয়া বিনিয়োগের সুদ। এই বিনিয়োগের সুদটা কমন, তাই কমন উদাহরণটা দেওয়ার চেষ্টা করতেছে। অনেক থ্যাংক ইউ। বকেয়া বিনিয়োগের সুদ ধরো 2000 টাকা দেওয়া আছে, তাহলে জাবেদা কি করে ফেলবা, দেখো বিনিয়োগের সুদ তোমার জন্য কি ভাই বলো, এই যে বিনিয়োগের সুদ, এই বিনিয়োগের সুদ তোমার জন্য কি, বিনিয়োগের সুদ আমার জন্য আয়, কোনো সন্দেহ নাই। বিনিয়োগের সুদ আমার জন্য কি, বিনিয়োগের সুদ হচ্ছে আমার জন্য আয়। ওকে, আয় কি হয় বলো, আয় কি হয়, আয় হচ্ছে ক্রেডিট। আয় সবসময় কি হয়, আয় সবসময় ক্রেডিট পাশে বসে।
আয় সবসময় কোন দিকে বসে? আয় সবসময় ক্রেডিট পাশে বসে। ওকে, এইটা চিন্তা করে লাভ নাই। তাহলে এটা আমার আয়, তাহলে আয়টা কি? বকেয়া আয়। তাহলে এখানে এই যে আয় আছে, এই আয়ের জায়গায় তুমি কি লিখবা? এই আয়ের জায়গায় শুধু বিনিয়োগের সুদ লিখে দাও। এই আয়ের জায়গায় কি লিখে দাও? এই আয়ের জায়গায় শুধু বিনিয়োগের সুদ শব্দটা তুমি বসায় দাও। আসো আসো। তাহলে জাবেদাটা কি হবে বলো? জাবেদাটা কি হবে? আসো 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 আসো। ওকে, তোমাদের ছোট্ট স্টুডেন্ট এসে আবার ডিস্টার্ব করতেছে একটু। যাই হোক, তাহলে এটা জাবেদা কি করবো বলো? এটা জাবেদা কি হবে? তাহলে জাবেদা কি হবে? আমরা জাবেদাটা কি করবো বলো? তাহলে জাবেদাটা কি হবে? আমরা যদি ওই সূত্র অনুযায়ী যদি জাবেদা বসায় দেই তাহলে কিন্তু ইজিলি জাবেদা হয়ে যাচ্ছে। ওকে, সরি একটু ডিস্টার্ব হয়ে গেল। হ্যাঁ, বিনিয়োগের সুদ ডেবিট। তাহলে দেখো এইখানে বকেয়া শব্দটার সাথে যুক্ত হবে বিনিয়োগের সুদ। তাহলে আমরা কি লিখবো? বকেয়া বিনিয়োগের সুদ হিসাব হয়ে যাবে ডেবিট, আর বিনিয়োগের সুদ হয়ে যাবে ক্রেডিট। এই তো সূত্র নাকি? এর বাইরে তো কিছু না। এইটা কমিশন চার্জ করার পূর্ববর্তী আর পরবর্তী মুনাফা, খুবই চমৎকার একটা টেকনিক দিয়ে কিন্তু এগুলো আমরা সলভ করতে পারি। কোনো ধরনের সূত্রের প্রয়োজন হয় না। ঠিক আছে, ক্লাস শেষে তোমাকে স্যার আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, আমি এটা লিঙ্কটা শেয়ার করে দেবো, তুমি এটা দেখে নিলে হবে। ঠিক আছে, এটা পড়াইতে গেলে 5-7 মিনিট নষ্ট হয়ে যাবে উল্টা আমার এই জায়গা থেকে। ঠিক আছে, তো এখানে বিনিয়োগের সুদ না হয়ে যদি এই জায়গার মধ্যে আমার কিসের সুদ থাকতো? ধরো এখানে থাকতে পারতো আমার হচ্ছে থাকতে পারতো হচ্ছে ধরো উপভাড়া। ঠিক আছে, কি থাকতে পারে? উপভাড়া থাকতে পারে। তাহলে আমরা বকে উপভাড়া হিসাব ডেবিট আর উপভাড়া হিসাব ক্রেডিট করব। ঠিক আছে, জাস্ট এইভাবে। হ্যাঁ, এটাও পারা উচিত, তাই না? তাহলে এখানে বিনিয়োগের সুদটা বেশি থাকে, আমরা আশা করছি এটাতে তোমাদের সমস্যা হবে না। তাহলে সমন্বয় জাবেদার 2 নাম্বার নিয়মটা আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। নেট স্লো হয়ে গেছে আমার। আচ্ছা, তাহলে সমন্বয় জাবেদার 2 নাম্বার নিয়মটাও তোমাদের ক্লিয়ার। 3 নাম্বার চলে আসো। 3 নাম্বার এবার আমরা পড়বো হচ্ছে অগ্রিম ব্যয়। সেম ফরম্যাট তুমি নিজে সাজায় ফেলতে পারবা। এই ফরম্যাটটা তুমি নিজেই তোমার খাতার মধ্যে অ্যাপ্লাই করে ফেলো তো, দেখো তো কি হয়। অগ্রিম ব্যয়টা কি আমার? অগ্রিম ব্যয় আমরা জানি, অগ্রিম ব্যয় হচ্ছে আমার চলতি সম্পদ। অগ্রিম ব্যয় আমার কি? চলতি সম্পদ। খেয়াল করো, বোঝার চেষ্টা করো। তাহলে এই যে অগ্রিম ব্যয়, এটা আমার চলতি সম্পদ। আর এই যে চলতি সম্পদ, এই সম্পদ সবসময় কোন দিকে থাকে? এই সম্পদ সবসময় কোন দিকে থাকে? এই সম্পদ সবসময় কোন দিকে থাকে? এই সম্পদ সবসময় ডেবিট দিকে থাকে। এই সম্পদ সবসময় কোন দিকে থাকবে? এই সম্পদ সবসময় ডেবিট দিকে থাকবে। তাহলে একটু তোমাদেরকে আমি 1 মিনিট সময় দেই, তোমরা বলো তো এটা সূত্রটা কি হবে? আমরা একটু 1 মিনিট সময় দিলাম তোমাদেরকে, দেখি কে কে অলরেডি এই সূত্রটা বলতে পারো। এটা সূত্রটা কি হবে? দ্রুত বলে ফেলো, দেখি কে কে বলতে পারো। এটা সূত্রটা কি হবে? মৃদুল সাহা। আবার ভিডিও তো থাকবে, দেখে নিবে ইনশাল্লাহ, সমস্যা নাই। এই ভিডিও তো আর আমি ডিলিট করব না, আমি উল্টা আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিব, সমস্যা নেই। একটু তোমাদেরকে একটু টাইম দিলাম, দেখি কে এটা করতে পারো। হ্যাঁ, স্যার উপভাড়া আয় না? হ্যাঁ, উপভাড়া তো আয়, এই জন্যই তো এখানে দিছি ভাড়া ব্যয় উপভাড়া আয়। কেউ কি আমরা জাবেদা করতে পারতেছি না? কেউ কি জাবেদা করতে পারতেছি না? অগ্রিম ব্যয় ডেবিট, ব্যয় ক্রেডিট। সাদিয়া সুলতানা, ভেরি গুড, ভেরি গুড। দেখছো সূত্র লাগতেছে, মানে মুখস্থ করা লাগতেছে? লাগবে না, কারণ আগে যে নিয়মগুলো পড়ছি দুইটা, ওই দুইটা নিয়ম দিয়ে তুমি এটা করে ফেলতে পারবা। তারপরে নেক্সট মৃদুল শাহ বলছো অগ্রিম ব্যয় ডেবিট ব্যয় ক্রেডিট, ভেরি গুড। আর কেউ? নিহা বলছো অগ্রিম ব্যয় ডেবিট ব্যয় ক্রেডিট, গুড গুড।
এই যে দেখো সমন্বয় জাবেদা যেটা তোমরা ভয় পাও, যার জন্য কার্যপত্র তো না আটকায় যাও, দেখবা যে কার্যপত্র কি মজা লাগে তোমার কাছে। আর সমন্বয় জাবেদা তো ভয়ের জিনিস না ভাই, বেসিক থেকে শিখলে তোমার কাছে সব জিনিসই তোমার কাছে ইজি লাগবে। এই এমসিকিউ আমরা পরীক্ষার আগে আগে পড়ে গিয়ে এমসিকিউটা তো খারাপ করি, এমসিকিউটা যদি প্রস্তুতি গুছাই নেই তাহলে এমসিকিউ আমার জন্য ইজি। এমসিকিউ কোর্সে যারা ভর্তি হতে চাও ক্লাস শেষে ভর্তি হয়ে যাও। ওকে, তাহলে অগ্রিম ব্যয় যেহেতু আমার ডেবিট, তাহলে আমাদের এখানে সূত্র কি হবে, অগ্রিম ব্যয় হয়ে যাবে ডেবিট, আর যদি অগ্রিমটা কেটে দেয় তাহলে শুধু ব্যয়টা হয়ে যাবে ক্রেডিট, শুধু ব্যয় হয়ে গেল ক্রেডিট। তাহলে আমরা আমাদের কি পেয়ে গেলাম, আমরা আমাদের সূত্র পেয়ে গেলাম। ঠিক আছে, এবার সূত্র পেয়ে গেলে যেটা সব থেকে বেশি আসে সমন্বয় জাবেদার মধ্যে সেটা হচ্ছে অগ্রিম বিমা সালামি 5,000 টাকা। তাহলে এখানে দেখো বিমা সালামিটা আমার জন্য কি, বিমা সালামিটা আমার জন্য কি, বিমা সালামি হচ্ছে আমার জন্য ব্যয়। তাহলে এটা হচ্ছে এক ধরনের ব্যয়, কি অগ্রিম ব্যয়। তাহলে অগ্রিম ব্যয় যেহেতু, এই ব্যয়ের জায়গাটা শুধু আমরা কি বসাই দিব, ব্যয়ের জায়গাটার মধ্যে আমরা বসাই দিব বিমা সালামি। তাহলে যাবে কি হবে, অগ্রিম বিমা সালামি হিসাব হচ্ছে ডেবিট, আর বিমা সালামি হচ্ছে ক্রেডিট। এটা থাকে প্রত্যেকটা অঙ্কের মধ্যে, এই সমন্বয়টা থাকে। ঠিক আছে, কম যারা ক্লাস করতেছো একটু রিয়ালাইজ করো তো, বা একটু চিন্তা করে দেখো তো, এতদিন ধরে কি এভাবে আমরা পড়ছি, এইভাবে যদি গুছিয়ে পড়ে যায় আর্থিক গণিত কেন আমার কাছে কঠিন লাগে, কোনো সুযোগ নাই ইনশাআল্লাহ। আর্থিক গণিত কঠিন লাগার কোনো সহজ সুযোগ নাই। আমরা কি অগ্রিম ব্যয়ের সমন্বয়টা বুঝতে পারছি কিনা, অগ্রিম ব্যয়ের সমন্বয় বুঝতে পারছি কিনা বলো, দ্রুত বলে ফেলো, ক্লিয়ার কিনা, না হলে এখনই বলো, তাহলে আমি আলোচনা করব। কোনো সমস্যা থাকলে এখনই বলো, আমরা আলোচনা করব, কারণ আমরা 11টায় ক্লাস শেষ করার কথা, অলরেডি 11টা ডান। ঠিক আছে, আমরা যে 1 2 3 4 নাম্বার নিয়মটা পরে আমরা আমাদের ক্লাস শেষ করে দিব। ঠিক আছে, বিমা সালামি ডেবিট, বিমা সালামি ডেবিট মানে কেন বিমা সালামি ডেবিট হবে, আমাদের ফরম্যাট অনুযায়ী যা আছে তাই বলো, অনেক মাহমুদ। ঠিক আছে, এখানেও কথা আছে, ঘটনার ভিতরে ঘটনা আছে, এই ঘটনার ভিতরে যে ঘটনা আছে এটা আমরা পরে আলোচনা করব, ঘটনার ভিতরে যে ঘটনা আছে এটা আমরা পরে আলোচনা করবো। আপাতত তুমি এইভাবে চিন্তা করো কিনা, চিন্তা করে দেখো। মৃদুল, থ্যাংক ইউ। ওকে, নাম্বার 4 এবং আজকের ক্লাসে সর্বশেষ নিয়ম, এবং আমি বলছি না যে শুরুতে এই 4টা নিয়ম যদি কেউ পারে তাহলে আর্থিক বিবরণীর যে সমন্বয় জাবেদা তার 70% শেষ। সর্বশেষ আজকের আলোচ্য বিষয় অগ্রিম বা অনুপার্জিত আয়। অলরেডি তুমি সূত্র বানাই ফেলতে পারবে আমার বিশ্বাস। আয়, তাহলে আয় হচ্ছে আমার চলতি দায়, আর চলতি দায় মানে হচ্ছে কি, দায় মানে ক্রেডিট, দায় মানে ক্রেডিট। অলরেডি অনেকে সূত্র বানাই ফেলছে আমার বিশ্বাস। ঠিক আছে, এই জিনিসটা আমাকে খেয়াল রাখতে হবে। তাহলে ঘটনা কি ঘটলো, ঘটনা কি ঘটলো, অগ্রিম আয় বা অনুপার্জিত আয় হচ্ছে ক্রেডিট, অগ্রিম আয় বা অনুপার্জিত আয় হচ্ছে ক্রেডিট। ধন্যবাদ। আজকে নেটে একটু ঝামেলা করে ফেললো মনে হচ্ছে। অনুপার্জিত সেবায় 5,000 টাকা উপার্জিত হয়েছে। নিহা ইসলাম, একটু ধৈর্য ধরি, তোমার এই প্রশ্নের উত্তর তুমি নিজেই তুমি করতে পারবা, আমাকে তোমার বুঝা দিতে হবে। আমরা ওই জায়গায় যাচ্ছি, এই যে ঘটনা চক্রে আমরা এই জায়গায় চলে আসছি। ঠিক আছে, তাহলে অনুপার্জিত আয় ক্রেডিট, তাহলে সূত্র কি, সূত্র হচ্ছে অনুপার্জিত আয় হয়ে যাবে ক্রেডিট। সমন্বয় জাবেদা, প্রত্যেকটা সমন্বয় জাবেদা তুমি বুঝে শুনে করতে পারবে ইনশাল্লাহ, কথা দিলাম। তাহলে অনুপার্জিত আয় হয়ে যাবে হচ্ছে ক্রেডিট, আর অনুপার্জিত শব্দটা কেটে দিলে আয় হয়ে যাবে ডেবিট। ঠিক আছে, এই হচ্ছে আমার দ্বিতীয় সূত্র,
মানে 4 নাম্বার সূত্র। এটা আমার কয় নাম্বার সূত্র? 4 নাম্বার সূত্র। তাহলে আমি যদি সমন্বয়ে জাবেদা করি যে অনুপার্জিত সেবা আয় 2000 টাকা, তাহলে তার জাবেদা কি করবো বলো? তার জাবেদা কি করব? আমরা অ্যাডভান্স চিন্তা না করি, ভাই যেভাবে শিখাচ্ছি তুমি আমার সাথে কন্টিনিউ করে ইনশাল্লাহ সকল জাবেদা পারবা। আমার সাথে কন্টিনিউ করে সব জাবেদা তুমি পারবা ইনশাল্লাহ। তাহলে জাবেদা কি হবে? সেবা আয় ডেবিট আর অনুপার্জিত সেবা আয় ক্রেডিট। ডান, একেবারে ইজি। ঠিক আছে, একেবারেই ইজি। এখন একটা 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 ক্লু তোমাদেরকে দিয়ে রাখি, ওই যে নিহা একটা কোশ্চেন করছে এটার জন্য। এই জাবেদাটা যারা করলা করে একটু চিন্তা করে দেখা তো অস্বাভাবিক একটা ব্যাপার ঘটছে না এখানে? সেবা আয় বা আয়টা ডেবিট হয়ে গেছে। আবার এখানে যদি চিন্তা করে দেখো এই জাবেদার মধ্যে ব্যয়টা ক্রেডিট হয়ে গেছে, হয়েছে কিনা? নর্মালি আয় তো ক্রেডিট পাশে থাকার কথা, ব্যয় তো ডেবিট পাশে থাকার কথা। আয় ক্রেডিট পাশে থাকার কথা, ব্যয় ডেবিট পাশে থাকার কথা, কিন্তু ঘটনা ঘটছে উল্টা। এখানে ব্যয় হয়ে গেছে ক্রেডিট, আয় হয়ে গেছে ডেবিট। এই আয় ব্যয় যে ডেবিট ক্রেডিট হয়েছে, এই জন্য এখানে আরো 2টা নিয়ম ইনক্লুড হবে। আরো কয়টা নিয়ম আসবে? আরো 2টা নিয়ম আসবে। এই জন্য মনে রাখতে হবে এই যে এই 3 নাম্বার আর 4 নাম্বার নিয়ম যে বানাইলাম, এই ঘটনাটা হচ্ছে অস্বাভাবিক ঘটনা, কারণ আয় তো ডেবিট দিকে আসার কথা না। তাহলে এটা অস্বাভাবিক অবস্থায় আয় ডেবিট দিকে আসে, কারণ আয় সাধারণত ক্রেডিট পাশে থাকবে, আয় তো ডেবিট দিকে চলে আসছে। ঠিক আছে, আবার ব্যয় স্বাভাবিকভাবে ডেবিট দিকে থাকার কথা, ব্যয় ক্রেডিট পাশে চলে আসছে। তাহলে 3 নাম্বার আর 4 নাম্বার জাবেদায় যা ঘটছে এটা হচ্ছে অস্বাভাবিক ঘটনা ঘটছে। তাহলে এটার স্বাভাবিক কি, এটা আমরা 5 নাম্বার আর 6 নাম্বার নিয়মে করবো। এবং এই 5 নাম্বার 6 নাম্বার নিয়ম অবশ্যই পরীক্ষায় আসবে। যেমন অগ্রিম বীমা মেয়াদ উত্তীর্ণ হলো, অনুবাদিত সেবায় অর্জিত হলো, এই নিয়ম 2টি আমরা পড়বো 5 নাম্বার আর 6 নাম্বার নিয়মে। আজকে এই পর্যন্তই। তোমরা যদি আরো রেসপন্স করো, আজকের ক্লাসের রেসপন্সে আমি হ্যাপি না। তোমরা একে তো সবাই শেয়ার করো নাই, সবাই ভিডিওতে লাইক দাও নাই, আর হচ্ছে সবাই ক্লাসও করো নাই। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রায় 900+ মেম্বার। সো যদি তোমার এই ক্লাসটা করে বিন্দু মাত্র ভালো লেগে থাকে, তুমি অবশ্যই তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে অ্যাকাউন্টিং আওয়ারকে সবার কাছে পৌঁছতে হেল্প করো। এবং এইভাবে যদি 15টা ক্লাস তুমি করো, আর্থিক বিবরণী তুমি না পারলেও দেখবা যে আর্থিক মানে তুমি ভুলার চেষ্টা করলেও আর্থিক বিবরণী তোমাকে ভুলতে দিবে না। ঠিক আছে ইনশাআল্লাহ। তো এটার শীটও আমি তোমাদেরকে দিব, এটার মানে হচ্ছে স্লাইড গুলো আমি তোমাদেরকে দিব। ঠিক আছে, যা যা প্রয়োজন ভাই সব করবো। আচ্ছা, এমসিকিউ কোর্সে ভর্তি হতে চাও, ক্লাস শেষে সাথে সাথে আমাকে মেসেঞ্জার গ্রুপে নক করো বা হোয়াটসঅ্যাপে নক করো, আমি তোমাদেরকে অ্যাড করে নিচ্ছি। সো সবাই ভালো থাকো। আগামীকালকে আমরা ক্লাস 2 করব কিনা, আগামীকালকে ক্লাস ঘুমাই গেছে সব, হ্যাঁ ঘুমাই যাওয়ার কথা খুব সব। আগামীকালকে আমরা ক্লাস 2 করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আগামীকালকে আমরা ক্লাস 2 করবো। আমাদের ক্লাস সবসময় রাত 10টায় হয়। প্রতি সপ্তাহে আমরা কমপক্ষে 4টা ক্লাস নিচ্ছি, আর পেড বেচে 3টা ক্লাস। এই হচ্ছে সপ্তাহে 7 দিনই ক্লাস, এবং সপ্তাহে 7 দিনে আমরা আমাদের পেজে পরীক্ষা আছে, যারা নতুন তারা পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করবেন। সব ভালো থাকেন, সুস্থ থাকেন। অ্যাকাউন্টিং এর ফেসবুক পেজ, অ্যাকাউন্টিং এর ফেসবুক গ্রুপ এবং অ্যাকাউন্টিং এর ইউটিউব চ্যানেলে যুক্ত থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।